জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। দ্রুত নির্বাচন দিয়ে দেশে রাজনৈতিক সরকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার থেমে থাকবে না, তবে সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চালাতে হবে। সংস্কার কোনোদিন থেমে থাকে না, কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যেভাবে শাসন ব্যবস্থা চলছে তাতে কেউ নিরাপদ নয়। বিকেলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ৪ ডিসেম্বর উনি যখন বৃহৎ জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শুধু তরুণ তরুণীরাই নয়, বয়স্কদেরকেও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সকালে পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে বলেন, মেলার উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করা হবে। রমজানে সকল পণ্যের দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে পুরো এখন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে। কাজে উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার প্রত্যাশা, রমজান কেন্দ্রিক পণ্যের মূল্যস্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত 1.5 দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা নেই। তাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক দুটোই একসাথে চলবে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে তিনি আরও বলেন, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাবে সরকার। আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। জানুয়ারির মধ্যে হয়ে যাবে।
আমি আশা করি সব রিপোর্ট সব রিপোর্ট এখন আসেনি, কিন্তু আসার পথে আছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই আমাদের পজিশন জানাতে পারবো এবং তারা তাদের রিপোর্ট পাবলিশ করতে পারবো। স্কুলে স্কুলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। তবে শতভাগ পেতে লাগবে 20 জানুয়ারি সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়। সকাল থেকে স্কুলে স্কুলে নতুন বইয়ের জন্য অপেক্ষা করতে থাকে শিক্ষার্থীরা। সব বই না পেলেও শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দের কমতি ছিল না। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের 8টি বই এবং 20 তারিখের মধ্যে শতভাগ দেয়া হবে। প্রথম দিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় 6,79,00,000 বই বেশি ছাপতে হয়েছে। এ সময় বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান। এবারের বইয়ের উজ্জ্বলতা ও কাগজের মান আগের চেয়ে ভালো বলেও জানান তিনি। পূর্বাচলে প্রবাসীদের জন্য বরাদ্দ প্লটের নথি জালিয়াতির অভিযোগ তদন্তে রাজুক ভবনে অভিযান চালিয়েছে দুদক। সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নথি। দুপুরে রাজুকের পূর্বাচল ভূমি শাখায় অভিযান চালায় দুদকের একটি অনুসন্ধানী দল। 2001 সালে পূর্বাচলে 48 বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য লটারির ভিত্তিতে 3000 প্লট বরাদ্দের আহ্বান জানায় রাজুক। 2003 সালে প্রবাসীরা আহ্বানপত্র বুঝে পায়। এখন পর্যন্ত নানা জটিলতায় প্লট গ্রহণ করেননি অনেক প্রবাসী, অনেকেই মারা গেছেন। ওইসব প্লটের মধ্য থেকে বেশ কিছু নথিপত্র গায়েব করে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ রয়েছে রাজুকের নথি বিভাগের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। দুদক বলছে, পর্যাপ্ত নথি সংগ্রহ করেছেন তারা, প্রমাণ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আনিসুল হক, সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসৎ আচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 146 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পথচারীদের ওপর ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় অন্তত 10 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর 3টার কিছু পরে শহরটির বারবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলাকারী প্রথমে ইচ্ছাকৃতভাবে প্রচণ্ড ভিড়ের মধ্যে পথচারীদের ওপর ট্রাক তুলে দেন। পরে গাড়ি থেকে নেমে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে, যদিও ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী গাড়ি চালক। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের পরপরই ভয়াবহ এ হামলার ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।